লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, নারায়ণগঞ্জ সহ কয়েক জেলায় জলাবদ্ধতা, সাভারে মহাসড়কে ভুক্তভোগীদের বিক্ষোভ। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা। ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন, বললেন অ্যাটর্নি জেনারেল। রাজশাহীতে পানির শোধনাগার থেকে পাইপলাইন টানতে কাটা পড়ছে ৭৫০-র বেশি গাছ। অর্ধশতবয়সী এসব বৃক্ষ নিধনে ক্ষুব্ধ স্থানীয়রা। এই বিশ্ব রোডের অনেক জায়গা এই গাছ না কাটে অবশ্যই এগুলো করা যাবে তো কাজ। হ্যাঁ, থাকলে একটা ভালো থাকতো, আর কাটে দিলে এটা একটা ক্ষতিকর। রোদে আমরা চলাফেরা করে খুব কষ্ট। মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে কমছে উৎপাদন, জেলেদের জীবিকায় বিরূপ প্রভাব। বর্ষা মৌসুমে তাও হয়তো সামান্য কিছু পাওয়া যায়, শীত মৌসুমে আর মোটেই না। তখন তারা হয়তো আমরা অন্য ব্যবস্থা করি, হয়তো কেউ কামড়া দেয়, কেউ হয়তো ঢাকা যায় কাজ করে। জীবনটাও নির্বাহ করা খুব অত্যন্ত জুলুমবাজি গেছে। কেউ ঢাকা যেতেছে, কেউ এদিক সেদিক যেতেছে। দুর্গোৎসবের মহানবমী ষোড়শোপাচারে পূজিত হলেন দশভুজা। মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন করছেন ভক্তরা। শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গতরাত থেকে বৃষ্টি হচ্ছে। নারায়ণগঞ্জ সহ কয়েকটি জেলায় জলাবদ্ধতা দেখা দেয়, এতে করে ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। আবহাওয়া অফিসের তথ্য বলছে, বৃষ্টিপাত আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, জলমগ্ন এলাকার বাসাবাড়িও। জলাবদ্ধতায় নাকাল নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দারা। ডিএনডি প্রজেক্টের অভ্যন্তরীণ লালপুর খুলশা পুকুর পাড় সহ কয়েকটি এলাকার চিত্র একই। স্থানীয়রা বলছেন, বছরের প্রায় অর্ধেক সময় এমনিতেই অনেকটা জলমগ্ন থাকে এসব এলাকা। কয়েক ঘন্টার টানা বৃষ্টি ভোগান্তি আরও বাড়িয়েছে। অনেকদিন ধরে আমরা কষ্ট করতেছি, এরকম 5-6 মাস তো হয়েছে এরকম কষ্ট হইতেছে আমাদের। যাওয়া যায় না, লাঞ্চের সময় দেখেন ওখানে যে আমার হচ্ছে, কারণ আমাদের এই পানির কারণে কাস্টমার ওইখান থেকে আসতে পারতেছে না। মঙ্গলবার রাত থেকে মুষলধারায় বৃষ্টি নামে সিরাজগঞ্জে। শহরের এসএস রোড, ভাঙামারি, হোসেনপুর সহ বেশ কিছু এলাকার সড়ক ডুবে যায় পানিতে। চলাচলে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। সিরাজগঞ্জ শহরে জলবদ্ধতা তৈরি হয়, কারণ ড্রেনেজ যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আসলে অতি নগণ্য। প্রায় মন্দিরেই আজকে পানি ঢুকে গেছে। শুধু সিরাজগঞ্জ নয়, বেলগুচি, উল্লাপাড়া, শাহজাদপুর সমস্ত জায়গায় একই অবস্থা। 9টায় খুলেছি, এখন পর্যন্ত 12টা বাজে, কোনো কাস্টমার নেই, শহরে জলাবদ্ধতা। এদিকে সাভারের শোভাপুর ও ফুলবাড়িয়ায় জলাবদ্ধতার সমস্যা নিরসনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তারা জানান, বৃষ্টি হলেই 2 এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, পোহাতে হয় চরম ভোগান্তি। প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও সমস্যার সমাধান হয়নি। ঘণ্টা 2 পর আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। অবরোধের কারণে দেখা দেয় দীর্ঘ যানজট। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। শরীফ ফারুকি, যমুনা নিউজ। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেছেন, একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল। নির্বাচনের বিষয়ে আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করা হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি অংশ নেন। বলেন, পৃথিবীতে সকল সভ্যতায় অতীতে যেসব সরকার গঠিত হয়েছে তার মধ্যে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বৈধ। যারা দেশের মানুষকে দীর্ঘ সময় জিম্মি করে রেখেছিল তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, আর সেসব ষড়যন্ত্র প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনে ভোট দেবে জনগণ। যত বাধায় আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি। হবিগঞ্জের লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকালে উপজেলার মন্তুল গ্রামে এই ঘটনা। স্থানীয়রা জানায়, এলাকার পঞ্চায়েত বাড়ির ফরিদ মেয়ে এবং পাশের গ্রামের নোয়াব আলীর মধ্যে দীর্ঘদিনেরই আধিপত্য বিস্তার এবং মামলা নিয়ে বিরোধ। এর জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে ট্যাটাবিদ্ধ সহ আহত হন অন্তত ৩০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তিন জেলায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন ৩ জন। ভোরে খুলনার দৌলতপুরে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় তানফিন হোসেন শুভর মরদেহ। স্বজনরা জানায়, রাত ৩টায় গুলির শব্দ শুনে সেখানে গিয়ে রুমের জানালা খোলা দেখতে পান। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শুভকে হাসপাতালে নেওয়া হয়। আর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথেই মৃত্যু হয় তার। এদিকে মঙ্গলবার রাতে পাবনার সাধুপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শেখ আকাশ নিহত হন। পরিবার জানায়, মিল্লাত নামের এক ব্যক্তির সাথে কিছুদিন আগে কথা কাটাকাটি হয় আকাশের। এরই জেরে হত্যাকাণ্ড বলে অভিযোগ। এছাড়া জামালপুরের লক্ষ্মীচর ইউনিয়নে বাড়ির ভেতর দিয়ে রাস্তা তৈরিতে অস্বীকৃতি জানানোয় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গার সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। জীবননগর উপজেলার বেনিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সকালে বেনিপুরের ডিসপুট মাঠে কয়েকজনের সাথে বদরুদ্দিনও ছিল। এ সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে যেতে পারলেও বিএসএফ এর হাতে বদরুদ্দিন ধরা পড়ে। এ ঘটনায় বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মহেশপুর 58 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নার্স হেনস্থায় অভিযুক্ত মানিকগঞ্জ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতিকে মাগুরা মেডিকেলে বদলি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর এ সংক্রান্ত আদেশ দেয়। অভিযুক্ত শাহিনুর রহমান শাহিন মানিকগঞ্জ সদর হাসপাতালে কর্মরত ছিলেন। বদলি করে তাকে মাগুরা মেডিকেলে যুক্ত করা হয়েছে। এর আগে মানিকগঞ্জ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি থাকা অবস্থায় এক নার্সকে অনৈতিক প্রস্তাব এবং হয়রানির অভিযোগ ওঠে শাহিনের বিরুদ্ধে। সোমবার একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে যমুনা টিভি। একদিন পরেই বদলির আদেশ দিল সংশ্লিষ্ট অধিদপ্তর। পদ্মা নদীর পানি শোধনাগার থেকে পাইপলাইন টানতে কাটা পড়ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বেড়ে ওঠা ৭৬২টি গাছ। এরই মধ্যে শুরু হয়েছে গাছ কাটার কাজ। প্রায় অর্ধশত বছর পদ্মা নদীর পানি শোধনাগার থেকে পাইপলাইন টানতে কাটা পড়ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বেড়ে ওঠা ৭৬২টি গাছ। এরই মধ্যে শুরু হয়েছে গাছ কাটার কাজ। প্রায় অর্ধশত বছর বয়সী এসব গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী। তবে রাজশাহী ওয়াসা বলছে, নগরবাসীকে সুপেয় পানি সরবরাহে নেয়া গুরুত্বপূর্ণ প্রকল্পের স্বার্থেই গাছগুলো কাটা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, জায়গা সংকট আর ওয়াসার জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় নিয়ম মেনেই এসব গাছ কাটা হচ্ছে।
দুপাশে সারিবাঁধা বড় বড় বৃক্ষের সমারোহের কারণে দেশজুড়ে পরিচিত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক। কিন্তু সেই সৌন্দর্যমণ্ডিত মহাসড়কের রাজশাহী মহানগর সংলগ্ন অংশে কাটা পড়েছে ৭৬২ গাছ। এর মধ্যে সড়ক ও জনপদের ৩০০ আর বন বিভাগের গাছ রয়েছে ৪৬২। পদ্মায় নির্মাণাধীন ওয়াসার পানি শোধনাগার থেকে সরবরাহ লাইন স্থাপনের জন্য শুরু হয়েছে এই কাজ। এরই মধ্যে গাছ কাটাও শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের বড় বড় গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিশ্ব রোডের অনেক জায়গা এই গাছ না কাটে অবশ্যই এগুলো করা যাবে তো কাজ। ছায়া থাকলে একটা ভালো থাকতো, আর কাটে দিলে এটা একটা ক্ষতিকর। রোদে আমরা চলাফেরা করে খুব কষ্ট। আগে যে আপনার ঠান্ডা ছায়া যে বাসা থেকে উঠে একটু দোকানে বসবো, ছায়া পাই, কিন্তু এই ছায়াটা তো হারিয়ে গেল। পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা বলছেন, এক একটি গাছের বয়স প্রায় অর্ধশত বছর। বরেন্দ্র অঞ্চলের ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা মাথায় রেখে গাছগুলো না কেটে প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে মনে করছেন তারা। ৬০ বছর ৫০ বছরের বেশ মোটা মোটা গাছ, সেই গাছগুলো রেখে কিন্তু উন্নয়ন করা সম্ভব। কিন্তু কিছু যদি অধিগ্রহণ করতে জায়গা, খুবই অল্প জায়গা অধিগ্রহণ করে সরকার উন্নয়ন করতে পারত। ওয়াসা জানায়, কাজের স্বার্থে পর্যাপ্ত জায়গা না থাকায় সড়ক ও জনপদ বিভাগকে গাছ কাটার জন্য চিঠি দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর তারা নিয়ম মেনে গাছগুলো কাটছেন, আর যে গাছগুলো রেখে কাজ করা সম্ভব সেগুলো রাখা হয়েছে। আমাদের কাজের স্বার্থে আমরা 2টা অধিদপ্তরকে আমরা চিঠি দিই। চিঠির প্রেক্ষিতে ও যথাযথ অনুমোদনের সাপেক্ষে এই গাছগুলো কর্তন করা হয়। কিছু কিছু গাছ রেখে কাজ করা সম্ভব হয়েছে সেগুলো আমরা করেছি। সড়ক ও জনপদ বিভাগ বলছে, ২৬ কিলোমিটার রাস্তায় কিছু অংশে সামান্য গাছ কেটে পাইপলাইন বসানো সম্ভব হয়েছে। তবে নগর সংলগ্ন অংশে জায়গা সংকট আর ওয়াসার জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় নিয়ম মেনে গাছগুলো কাটা হচ্ছে। কাজ শেষ হলে ফাঁকা জায়গায় নতুন করে গাছ লাগানো হবে বলেও জানান তারা। রাজশাহী শহরের দিকে তারা বলতেছে এখানে আমার সড়কে রাইট অফ ওয়ের জায়গা কম, এবং তাদের প্রজেক্টের এমন প্রভিশন যে তাদের জমি অধিগ্রহণের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তাদের চাহিদার প্রেক্ষিতে এই অংশটুকু পুরো গাছ আমাকে কাটতে হচ্ছে। গোদাগাড়িতে চীনা সহায়তায় রাজশাহী ওয়াসা পানি শোধনাগারটি বাস্তবায়ন করেছে। ৪,০৬২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে পদ্মা নদী থেকে রাজশাহী শহরে সেই পানি আনার জন্য ২৬ কিলোমিটার পাইপলাইনের মধ্যে ১২ কিলোমিটার বসানোর কাজ শেষ হয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভরা মৌসুমেও জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। এতে প্রতি বছরে ইলিশের উৎপাদন কমছে। অন্যদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বাঙালির পছন্দের এই মাছের দর ঊর্ধ্বমুখী। কি কারণে নদীতে ইলিশের আকাল দেখা দিয়েছে তা জানবো পটুয়াখালী থেকে সহকর্মী জাকারিয়া হৃদয়ের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের প্রথমটিতে। মাছে ভাতে বাঙালির পছন্দের তালিকায় উপরের দিকেই থাকে ইলিশের নাম। ভোজন রসিক এ জাতি তাই ইলিশকে স্বীকৃতি দিয়েছে জাতীয় মাছ হিসেবে। দেশের মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12%, অথচ প্রতি বছরেই কমছে মাছের রাজার উৎপাদন। তাই ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদী সমুদ্র থেকে আশাহত হয়েই ফিরছেন মৎস্যজীবীরা। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশের উৎপাদনে। একসময় ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে আসলেও এখন চলাচলের সেই পথ বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ ভিন্ন পথে চলে যাওয়ায় সংকটের সৃষ্টি হচ্ছে। পদ্মা, মেঘনা এবং তেঁতুলিয়া এই হলো ইলিশের সাগর থেকে নদীতে আসার মূল মাইগ্রেটরি রুট। এই পথেই অধিকাংশ ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে। এখানে আসতে বাধাগ্রস্ত হয়ে তারা চট্টগ্রাম, কক্সবাজারের দিকে ইলিশ পাওয়া যাচ্ছে। সংকট শুধু একদিকে নয়, এখন আর বড় ইলিশ পাওয়া যায় না বললেই চলে। গবেষকদের দাবি, ছোট ইলিশ শিকার এবং অধিক আহরণই এর পেছনে দায়ী। লাগাম টানা না গেলে উৎপাদন আর কখনোই বাড়ানো সম্ভব না। কোনো বড় মাছ নাই, সাগরে বড় মাছ নাই। কারণ কি? কারণ হলো একটাই, যে আমরা ছোট মাছ আমরা ধরে ফেলতেছি, এই ছোট ইলিশ ধরে ফেলতেছি, জাটকা ধরে ফেলতেছি। এই জাটকা ধরে ফেলার কারণেই বড় মাছ পাওয়া যাচ্ছে না। প্রতি আহরণ যদি বন্ধ না করি তাহলে কখনই এই ইলিশের উৎপাদন আর বাড়ানো সম্ভব হবে না।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে হচ্ছে প্রকৃতি ও জনপদকেও। নদী শুকিয়ে যাওয়া সেই পরিবর্তনেরই ফল। দিন দিন নদীতে মাছ কমে যাওয়ায় পেশা বদলাচ্ছেন জেলেরা, অনেকেই মাছ ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। তবুও পূর্বপুরুষদের পেশা ধরে রাখার সংগ্রামে লড়াই করে যাচ্ছেন কেউ কেউ। এদিকে জেলেদের বিকল্প জীবিকার দিকে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। এটি 50 পরিবারের একটি জেলেপল্লী। এখানকার বয়োজ্যেষ্ঠ শ্রী কানুরাম। অর্ধশত বছর ধরে নদী ও নদীর পাড়েই কেটেছে সময়। এখনও সবাইকে নিয়ে জামালপুরের ইসলামপুরে যমুনা ঘেঁষা গুঠাইল ঘাটেই আছেন তিনি। তার থেকে জানবো নদীর পানি ও মাছ সংকটের সাথে জীবিকা পরিবর্তনের কথা। বাপদাদা কারণে বা হয়তো আমাদের ইয়ং বয়সে যখন আমরা মাছ মারছি তখন হয়তো মাছ প্রচুর পাওয়া গেছে, তখন এত সংকট ছিল না। বর্ষা মৌসুমে তাও হয়তো সামান্য কিছু পাওয়া যায়, শীত মৌসুমে আর মোটেই না। তখন তারা হয়তো আমরা অন্য ব্যবস্থা করি, হয়তো কেউ কামলা দেয়, কেউ হয়তো ঢাকা যায় কাজ করে। এই পল্লীর সবাই জেলে গোত্রের হলেও এখন অনেকে অন্য পেশার সাথে যুক্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী শুকিয়ে যাচ্ছে, তার সরাসরি প্রভাব পড়ছে জেলে জীবনে। তবে বেঁচে থাকার আশায় এখনও ভেসে বেড়াচ্ছেন একদল মানুষ, যারা পেশা বদলে হলেও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন অনবরত। কোনো মতো দিন যায় না, নদীর আগে মাছ ছিল, মাছ টাছ নাই। 25 কেজি চাল দিয়ে স্টপ করে ছেড়ে দেয়, মানে 1-1.5 মাস নদীতে নামতে দেয় না। ওই হিসেবে আমরা বসি, তখন নদীর মাছ মারি না, তখন এইভাবেই আর কি বাড়িতে বসে থাকি। জীবনটাও নির্বাহ করা খুব অত্যন্ত জুলুমবাজি গেছে। কেউ ঢাকা যেতেছে, কেউ এদিক সেদিক যেতেছে। মাছের খোঁজে এখন নদী নয়, যেতে হয় অন্যের পুকুরে। পুকুর বা জলাশয়ের মাছ কিনে বাজারে বেচার পর সংসার চালাচ্ছেন এই প্রজন্মের জেলেরা। সাথে খেতে দিনমজুরের কাজ করে সহায়তা করেন নারীরা। এখন অধিকাংশ লোকেই মাছ মাইরা খা, এরপর নদীতে পানি থাকে না, বিভিন্ন সমস্যা। চাষ করে ধরুন আগে মাছ, কিছু নদী তলাইলে কিছু আসে। এদিকে প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে জেলেদের বিকল্প জীবিকার দিকে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিষিদ্ধকালীন সময়ে জেলেরা যাতে মাছ আহরণ না করে, সেই ক্ষেত্রে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের আয় বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলায় 22,331 জন জেলে রয়েছে। এর মধ্যে যমুনার তীরবর্তী 4 উপজেলায় জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের জন্য 504 জন জেলেকে সহায়তা ও 275 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক বৃদ্ধের চুল দাড়ি কেটে দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে নগরীর 0 পয়েন্ট এলাকা থেকে অভিযুক্ত সুজন এবং মঙ্গলবার বিকেলে মজনু মিয়াকে গ্রেফতার করা হয়। তারা জোরপূর্বক বৃদ্ধ হালিমউদ্দিন আকন্দের চুল দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলায় এজাহারভুক্ত আসামি। বিকেলে তাদের ময়মনসিংহ আদালতে তোলা হয়। এর আগে প্রায় 4 মাস আগে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটররা তারাকান্দায় জোরপূর্বক হালিমউদ্দিনের দাড়ি ও চুল কেটে দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে 27 সেপ্টেম্বর থানায় 7 জনের নাম উল্লেখ সহ 12 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর ছেলে। নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আজ মহানবমীতে চলছে নানা আচার। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আচার অনুষ্ঠান। মূলত দেবী চামুণ্ডার পুজো হয় এই সময়। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। সকাল থেকে মণ্ডপে দর্পণ অবয়বে দুর্গার মহাস্নান হয়েছে। ষোড়শ উপাচারে পূজিত হয়েছেন দেবী। দিনব্যাপী দেবী দর্শন নিতে ভিড় করছেন ভক্তরা। সন্ধ্যায় হবে দশভূজার মহা আরতি। আর মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। 108টি বেলপাতা, আম, কাঠ, ঘি দিয়ে হয় যজ্ঞ। নীলকণ্ঠ, নীল অপরাজিত ফুল ও যজ্ঞের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিহিত পূজা। আর কাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। মার কাছে একটাই চাওয়া, পৃথিবীতে শান্তি আসুক। আমরা সবাই ভালো থাকতে চাই। আকাশের পরিস্থিতিটা একটু খারাপের কারণে আমাদের পূজা আরম্ভ করতে একটু দেরি হয়, ভক্ত সমাগমও একটু দেরিতে হয়েছে। আমরা এই যে এখন আমাদের যজ্ঞ চলছে, যজ্ঞর পরে আমরা পুষ্পাঞ্জলির মাধ্যমে মায়ের কাছে আরাধনা করব। মহানবমীতে আমাদের চাওয়া, আজকে আমাদের দেশে যে সব অরাজকতা চলছে,
যেসব অশান্তি চলছে তা তিনি দূর করে দিক। দুর্গোৎসবের আরো খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই যাচ্ছি খুলনায়, সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন সেখানে। প্রবীর, শারদ শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। মহা আরতি কখন নাগাদ শুরু হবে একটু জানাবেন, আর এই মুহূর্তে মণ্ডপে ভক্ত অনুরাগীদের ভিড় কেমন দেখছেন তাও জানতে চাই। শুনতে পাচ্ছেন প্রবীর? প্রবীর শুনতে পাচ্ছেন? মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে এবং মহানবমীর যে বিহিত পূজা ছিল সেগুলো সম্পন্ন হয়েছে। দেবী আজ বিশেষভাবে পূজিত হয়েছে, কারণ দেবীকে 108টি নীলপদ্ম, একই সঙ্গে 108টি বেলপাতা দিয়ে দেবীর যজ্ঞ সম্পন্ন হয়েছে। একই সাথে কোনো কোনো মন্দিরে আজকে বিশেষ বলির দানের প্রথা ছিল, সেটি মূলত প্রতীকী বলি, হয়তো কোনো সবজি নয়তো কোনো ফল। এই বলির মধ্য দিয়ে মনে হয় জাগতিক যে অসুরতা আছে সেই অসুরতার এই নিধন হবে বলেই এই বলিদান করা হয়। অপরদিকে আজ দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার আগ থেকেই মন্দিরে মন্দিরে ভিড় দেখা গিয়েছে এবং মনে করা হয় আজকে যে নবমী পূজাটা, এই নবমী পূজার মধ্য দিয়ে দেবীর যে অনুসারী রয়েছে, ভক্তবৃন্দ রয়েছে, তারা সম্পদশালী হবে। যারা দর্শনার্থী রয়েছে একটু কথা বলবো যে পূজা কেমন কেটেছে এবার। এখন ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, আজ নবমী চলছে। আশা করছি আমাদের খুব ভালো কেটেছে পূজা এবং আমাদের কোনো কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি। সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে আমরা কোনো ঝামেলাহীনভাবে আমরা পূজাটা কাটাতে পেরেছি। আশা করি কালকে দশমী শুভ মঙ্গলযাত্রার মাধ্যমে মাকে আমরা সুন্দরভাবে বিদায় দিতে পারবো। আশা করছি সুন্দরভাবে কেটেছে পূজা। এবার দেবীর কাছে কি আশীর্বাদ চেয়ে রাখলেন? দেবীর কাছে আশীর্বাদ চেয়ে রাখলাম যে আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক, এই আশাবাদ ব্যক্ত করে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম বৃষ্টি এবং মনে করা হয়, আপনাকে বলেছি নবমী তিথির যে বিহিত পূজা রয়েছে, এই পূজা পদ্ধতির ফলে এই ধরাধাম সম্পদশালী হবে এবং সেই সম্পদশালী হওয়ার আশীর্বাদটি তারা গ্রহণ করেছে। আগামীকাল দশমীর মধ্য দিয়ে জানেন এবারকার শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি ঘটবে। বৃষ্টি, অনেক ধন্যবাদ প্রবীর। আর এ পর্যায়ে দর্শক যাব রাজশাহীতে। আমাদের সহকর্মী তারেক মাহমুদ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, রাজশাহীর কোন পূজা মণ্ডপে আপনি আছেন? এই মুহূর্তের কি আনুষ্ঠানিকতা চলছে একটু দেখতে চাই। দেবী দুর্গাকে আজকে প্রাণ ভরে দেখে নেওয়ার দিন এবং ভক্তকুলরা মণ্ডপে মণ্ডপে আসছেন, এসে কিন্তু দেবী দর্শন করছেন। এবং যেহেতু আজকে নবমী, এই শেষ দিনে আমি রাজশাহীর মহানগরীতে যে 103টি কোটা মণ্ডপ রয়েছে, রাজশাহী জেলায় 367টি মণ্ডপ রয়েছে, এই সকাল থেকে উচ্ছ্বাসের সাথে সাথে দেবী দুর্গার বিদায় সুরে কিন্তু ভারাক্রান্ত হয়ে উঠেছে প্রতিটি মণ্ডপের পরিবেশ। কারণ আগামীকাল দশমীতে কৈলাসে ফিরে যাবেন দুর্গা। সকালেই কিন্তু তারপরে দুর্গার মহাস্নান, ষোড়শী উপচারে পূজা করা হয়েছে। এখানে এই রাজশাহীর প্রতিশ্রুতি মন্দিরের যিনি পুরোহিত রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আজকে সকাল থেকে আপনাদের কি কি আচার অনুষ্ঠান ছিল এবং সন্ধ্যায় কি আছে, কি অবস্থা একটু জানাবেন। আজকে সন্ধ্যাতে তো নবমীর পর সন্ধ্যা আরতি হবে, আরতি হওয়ার পরে এইটুকুই, আর কিছু নেই। আর দর্শনার্থীদের আসা যাওয়া এইটুকু। আজকে নবমীর একমাত্র আরতি আর প্রসাদ বিতরণ। ভক্তকুলরা এবার মায়ের কাছে কি চাইলো? মায়ের কাছে চাইলো দেশে সুখ সমৃদ্ধি হোক, সবাই শান্তিতে বসবাস করুক, প্রতিবারের নয় সবাই মিলে একসাথে যেন থাকতে পারে, সুন্দরভাবে দেশ চলে, এটাই আমাদের কামনা। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি শুনছিলেন এবং আমি কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে এখন যেমনটি দেখছি, এই পূজা মণ্ডপগুলোতে মানুষের ভিড় কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি মণ্ডপে মানুষজন আসছে। এবং মহানবমীর এই দিনে আমি যতটুকু দেখছি মণ্ডপে মণ্ডপে কিন্তু এই প্রাণের উচ্ছ্বাসের সাথে ভক্তকুলের যে তাদের যে এই শেষ দিনে প্রতিমা বিসর্জন হবে কালকে, এবং শেষ দিনে ভক্তকুল আসছেন প্রাণ ভরে দেবী দুর্গাকে দেখছেন এবং প্রার্থনা করছেন। এবং প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে আসলে পরিবার পরিজন নিয়ে ভক্তকুলরা আসছেন এবং দেখছেন। বৃষ্টি, আমরা শুনছিলাম। ধন্যবাদ তারেক।
দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে 15 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত এই যানজট ছড়িয়ে পড়ে। আর এর আগে সোনারগাঁয়ের দড়িকান্দি সহ দুটি স্থানে গাড়ি বিকল হয়ে যানজটের শুরু হয়। ধীরগতি দেখা দেয় গাড়ি চলাচলে। বেড়া বাড়তি রাস্তায় মানুষের চাপ বাড়তে থাকে যানজট। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের বেশ কিছু অংশে ধীরগতি দেখা দেয়। কাঁচপুর হাইওয়ে থানা ও শিমরাইল থানার ওসি জানিয়েছেন, গাড়ির চাপ নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। গন্তব্যে সঠিক সময় পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা। পুরা জাম, পুলিশের কোনো খোঁজ খবর নাই, জামের পরে জামে পড়ে রয়েছে। কুমিল্লায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের সর্দার সহ 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেছেন, গতরাতে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে 28 সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতি হয়। পরে পুরো জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করে পুলিশ। বাংলা থানা এলাকায় পুলিশ টহলের কারণে ডাকাতি করতে না পেরে কালো হাইয়েস গাড়িতে দেবিদ্বারে যাচ্ছিল দুষ্কৃতিকারীরা। এমন তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয় বলে জানায় পুলিশ সুপার। দুর্গার বাহন তো সিংহ, তবে কেন প্রতি বছর ভিন্ন ভিন্ন বাহনে মর্তলোকে আগমন ও গমন করেন দেবী? এসব বাহনের মাহাত্ম্যই বা কি? ভক্তদের বিশ্বাস, দেবীর আগমন ও গমনের মাঝে নিহিত ভবিষ্যতের সুখ সমৃদ্ধি। মহাদেবী দুর্গার বাহন পশুর রাজা সিংহ। তবে কৈলাস থেকে মর্তে আসা যাওয়ার জন্য ভিন্ন 4টি বাহন ব্যবহার করেন মহামায়া দেবী: গজ, ঘটক, নৌকা ও দোলা। বার, তিথি, দিনক্ষণ বিচারে নির্ধারণ হয় এসব বাহন। ভক্তদের বিশ্বাস, প্রকৃতি নির্ভর বাহনগুলোর সাথে জড়িয়ে আছে তাদের ভবিষ্যৎ। কালিকা পুরাণ মতে দুর্গাকে বহন করছেন শ্রীহরি। হরি শব্দের অর্থ সিংহ। তবে কে দেবীকে সিংহ দিয়েছিলেন তা নিয়েও আছে মতভেদ। চণ্ডীতে আছে গিরিরাজ হিমালয়ে দেবীকে সিংহ দান করেন। আবার শিব পুরাণ মতে অসুর বধ করতে দুর্গাকে সিংহ দিয়েছিল ব্রহ্মা। দেবীর আগমন সপ্তমী তিথিতে, গমন হয় দশমীতে। সপ্তমী আর দশমী তিথি কী বারে পড়েছে তার উপর নির্ভর করে বাহন। সে অনুযায়ী এবছর গজে চড়ে মর্তে এসেছেন মহিষাসুর মর্দিনী। 2 অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চেপে। শাস্ত্রমতে সবচেয়ে শুভ মানা হয় গজ বা হাতিতে চড়ে গমনাগমন। এটি শস্য ও স্বাচ্ছন্দ্যের প্রতীক। তবে সবচেয়ে অশুভ মনে করা হয় দোলা বা পালকিকে। রবি, শশী, গজারুড়া। যদি রবি এবং সোমবারে দেবীর গমনাগমন হয়, দেবী আসেন গজে অথবা গজে প্রস্থান করেন। হাতির পাড়াতে মাটির ভিতরের যে মানে আমি কি বলবো, মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়। এই হাতিতে আগমন দ্বারা ফল, সেটি শস্যপূর্ণ বসুন্ধরা বলার কারণ হচ্ছে দেশ সমৃদ্ধ হবে, কৃষি বিপ্লব সৃষ্টি হবে, এটি আমরা বিশ্বাস রাখি। গজের পরেই ঘটকের স্থান। ঘোড়াকে ধরা হয় অস্থিরতা ও নিরাপত্তাহীনতার ইঙ্গিত। আর নৌকায় গমনাগমনকে ধরে নেওয়া হয় জলোচ্ছ্বাস বা প্লাবনের লক্ষণ। তবে এর সাথে জড়িয়ে আছে উর্বর শস্যভূমি আর প্রকৃতির সজীব হয়ে ওঠার কিছু ইতিবাচক দিক। আমাদের মনের ভিতরে যে কামনারূপ অসুর, বাসনারূপ অসুর, লোভরূপ অসুর, ক্রোধরূপ অসুর, এই যারা আছেন এদের মা নিধন করুন, এই প্রার্থনা মায়ের কাছে আমরা জানাবো। পূজারীদের বিশ্বাস, ভক্তি ভরে দেবীর আরাধনায় কেটে যায় সব অশুভ। কেউ কেউ মনে করেন দোলায় আসলে ক্ষয়ক্ষতি হবে অসুর ও অশুভতার। সাবরিনা লিজা, যমুনা নিউজ।